This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন, জানিয়ে দিল হাইকোর্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ নয়। রেড পিটিশন খারিজ। ইসকন নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সে দেশের সরকার, জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ নয়। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হাইকোর্টে পিটিশন করেন এক আইনজীবী। ইসকন ধর্মীয় মৌলবাদী সংগঠন, কোর্টের তরফে বলেন অ্যাটর্নি জেনারেল। আমরা এই বিষয়ে আরো একটু বিস্তারিত আলোচনায় যাব। সরাসরি চলে যাব নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বাংলাদেশ হাইকোর্ট ঠিক কি জানিয়েছে ইসকনের নিষিদ্ধ করা নিয়ে যে অ্যাপিল করা হয়েছিল সেই প্রসঙ্গে? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাইকোর্টের। যে রিট পিটিশন ছিল সেটাকে খারিজ করে দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো যে ইসকন নিষিদ্ধ হবে কিনা সরকার সিদ্ধান্ত নেবে। একটি রিট পিটিশন দাখিল হয়েছিল যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু কোনোভাবেই ইসকনকে নিষিদ্ধ করা যাবে না এখন, এবং সেরকম কোনো বার্তা নেই, কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এই সংগঠনকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে। এমন কোনো মুহূর্ত তৈরি হয়নি বা এমন কোনো প্রয়োজন তৈরি হয়নি, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর্টিকেল 12 এবং আর্টিকেল 41 অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ধর্মীয় ভাবাবেগে আঘাত না করা, এটাই সংবিধানে বলা রয়েছে। সবাই তাদের মতো করে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, প্রচার করবেন, ধর্মীয় ভাবাবেগে তাদের একটা জোর দিতে হবে, ফলে যে যার মতো করে তারা থাকবেন। ফলে সেখানে কেন ইসকন নিষিদ্ধ হবে এই প্রশ্ন খোদ হাইকোর্টের বিচারপতিই তুলে দিলেন, এবং তিনি স্পষ্ট রিট পিটিশনকে বাতিল করে দিয়ে বললেন এ বিষয়টাতে যিনি আবেদন করেছেন তার মাথা ঘামানোর বিষয় নয়, মাথা ঘামাবে সরকার। কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, আবার অন্যদিকে আজকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আদালতে একটা বিষয় রয়েছে, তাকে আবার তুলে জামিনের আবেদন করার জন্য প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়েছে। শোনা যাচ্ছে 9 জন আইনজীবীকে জোগাড় করা গেছে, তবে তারা নিশ্চিদ্র নিরাপত্তায় রয়েছেন, কারণ যেভাবে 51 জন আইনজীবীকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সংখ্যালঘু সংগঠনগুলোর তরফে। ফলে এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে তাই খুব সন্তর্পণে কাজটা তারা করতে চাইছেন, এবং রাষ্ট্রদ্রোহিতার যে মামলা সংযুক্ত করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে, সেই মামলা তুলে নিতে হবে, অবিলম্বে তাকে জামিন দিতে হবে, যে দাবি সংখ্যালঘু হিন্দুরাও করছেন। এবং বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনও যথেষ্ট উদ্বেগে রয়েছেন, এবং সেখানে ইসকনের যে মন্দির প্রায় 35টা মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং চট্টগ্রাম রংপুরে লাগাতার হামলা চলছে। এর মাঝে বলতে পারো সংখ্যালঘু সম্প্রদায় যে আন্দোলন বা বিক্ষোভ করছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হওয়ার পর থেকে, সেখানে খানিকটা হলেও অক্সিজেনের জায়গা একটাই। কি সেই অক্সিজেনের জায়গা? অক্সিজেনের জায়গা হচ্ছে এই যে ইসকনকে নিষিদ্ধ নয় জানিয়ে দিল হাইকোর্ট, রিট পিটিশন খারিজ করে জানিয়ে দিল যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। তারা তো একটা ধর্মীয় সংগঠন, তারা তো কোনো সশস্ত্র সংগঠন নয়, তারা তাদের গোটা দেশ গোটা বিশ্বব্যাপী তাদের উইং রয়েছে, শাখা রয়েছে। তারা কৃষ্ণকে সামনে রেখে, কৃষ্ণ ভাবামৃতকে সামনে রেখে তারা প্রচার করে থাকে। কিন্তু কেন ইসকনের ওপর এই আক্রমণ? পাল্টা অনেকেই কিন্তু এই প্রশ্ন করেছেন। ফলে এখানে সব দিক বিবেচনা করে বলা যেতে পারে এ যাবৎকালে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সেখানে বলা যেতে পারে যিনি এই রিট পিটিশন দাখিল করেছিলেন তিনি ধাক্কা খেলেন, এবং তার মনোভাবাপন্ন যারা ইসকনের বিরুদ্ধে তারা কিন্তু ধাক্কা খেলেন। স্পষ্টত বলে দেওয়া হলো যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ নয়, আর এসব নিয়ে যিনি আবেদন করেছেন তাকে মাথা ঘামানোর দরকার নেই, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, আপনাকে স্বাগত জানাই আরপ্লাস নিউজে। প্রথমেই বলছি যে ইসকন নিষিদ্ধ কেন হবে? তাহলে তো জামাতও নিষিদ্ধ হতে হয় বা অন্য কোনো সংগঠন নিষিদ্ধ হতে হয়। মানে একটা ধর্মীয় সংগঠন বা একটা সম্প্রদায়ের জন্য সংগঠন, তারা তো কোনো রাজনৈতিক মুভমেন্ট করছে না, তাহলে নিষিদ্ধ করার জন্য রিট পিটিশনের আবেদনই বা কেন? আর এখনো পর্যন্ত যে লাগাতার আন্দোলন চলছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার পক্ষে কি বেরিয়ে আসা সম্ভব হবে? আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তুমি তার আগে বলছিলে যে এটা অক্সিজেন পেল এবং ধাক্কা খেলো, তাহলে ধাক্কাকে যিনি খেলেন মানে জোরসে ধাক্কা জোরসে লাগি, কথা আছে না একটা, কার লাগলো বলো তো? ফার্স্ট দেশের কথা সম্পাদক মাহমুদুর রহমান, তিনি বাইরে ছিলেন, এবং বাইরে থেকে তিনি যখন এই সমন্বয়কদের এই তত্ত্বাবধায়ক সরকার এই তৈরি হলো, তখন তিনি এসে তিনি প্রথম বললেন যে বাংলাদেশে ইসকন কেন নিষিদ্ধ হবে না। লাগাতার প্রেস কনফারেন্স করছেন, বিভিন্ন জায়গায় বলেছেন,
যে তাকে নিষিদ্ধ করা হবে না কেন? আচ্ছা, বাংলাদেশে কোনো কেউ প্রপার্টি হয়েছে, তুমি বললে না অনেকগুলো মন্দির, তার মধ্যে কিছু কিছু সেন্টার আছে বিশ্বব্যাপী এই সেন্টারগুলো করে, মানে যেমন কলকাতা শহরে অ্যালবার্ট স্ট্রিট ছেড়ে তো, যেখানে তুমি রাধারমন দাসের ইন্টারভিউ করলে, তারা পরিষ্কার বলেছে, এবং তারা তো চিঠি দিয়েই দিয়েছিল, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে বলেছিল, এবং তারা আমেরিকাতে চিঠি লিখেছিল, এবং সেখানকার সাংসদ থেকে শুরু করে ইংল্যান্ডের সংসদ সব জায়গায় তোলপাড় হয়েছে। তার কারণ এটা তো প্রশ্ন মানে হচ্ছে, তুলসী গাওয়ার্ডের মতো মহিলা দায়িত্ব নিয়েছেন, সেই সময় এই ধরনের বিপজ্জনক কাজ, এই ধরনের হচ্ছে ইয়ে দেওয়া, ভেতরের অনেক ক্ষেত্রে রাগ থাকতেই পারে কারোর। ইসকন নিয়ে এখানে কি সকলেই কি এই যে যারা ধরো অনেকে রয়েছে ইসকন, তারা কি সকলেই ইসকনে যায়? কলকাতাতে এরকম জায়গা রয়েছে, সেন্টার আছে, মানে যেমন বাঙুড়ে আছে অত্যন্ত একটা সেন্টার, সেখানে সুন্দর সুন্দর তারা নিরামিষ খাবার তারা দেয় মানে হচ্ছে পয়সার বিনিময়ে দেয়। তো এটা কী আছে? তুমি পয়সা দিয়ে হাবি জাবি কিনবে, কিছু লোক হচ্ছে ই করবে, ইসকন একটা ভালো পরিবেশের খাবার দেয়, তাকে তুমি পয়সা দেবে না, ভালো ঢুকে গেল, মানে সব কিছু চলবে যখন যাই যাবে। যেহেতু এটা করার সাহসটা আছে নিরস্ত্র বলে, কোনো নিরস্ত্রকে হাতে একটু মেশিন, তারপর হচ্ছে চাপাতি, কই এটা তো বললো না। বাংলাদেশে তো অনেক বিবেকবান মানুষ ছিল, অনেকে তো ছিলেন যারা কি আনন্দ পাচ্ছিলেন। এইরকম একজন বয়স্ক মহিলা, ওদের ভাষায় ইতিহাসের সবচেয়ে বেশি পতিত স্বৈরশাসক শেখ হাসিনা, এইসব কথা কি ভাঁজ কথার, ভাঁজে মানে এবং ঝাঁঝে একেবারে চমকিত করে দিয়েছিল। এবং অবশ্যই ধন্যবাদ, অবশ্যই, কারণ এটা মেটা উচিত। আপনি ইতিহাস নাই জানতে পারেন, গুগল আছে, সার্চ করুন না, বা আপনাদের এলাকার যারা মুরব্বী আছে দীর্ঘদিনের, তাদেরকে জিজ্ঞেস করুন না যে ইসকন বা এই যে একটা আক্রমণ, মানে আমার শুধু হবে, তোমার কিছু হবে না, তুমি সংখ্যালঘু, তোমার কিছু হবে না, এটা তো কখনো কোনো দেশের একটা নীতি হতে পারে না। ডক্টর ইউনূসকে সকালবেলা আমি দেখলাম একটা পোস্ট, ডোনাল্ড ট্রাম্প এফেক্ট শুরু হয়েছে, এফেক্ট ট্রাম্প মহাশয় সেখানে এবার আর মাইক্রো ফিন্যান্স ম্যান বলেননি, সরাসরি বলেছে ডক্টর ইউনূস নোবেল পেয়েছে শান্তিতে। অশান্তির বাতাবরণ, মহল্লায় ঢুকে পড়ছে, হাতে চাপাতি। আপনার কাছে এই সঙ্গে একটা সংযুক্ত করব প্রশ্ন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা স্ট্রং মেসেজ গিয়েছিল ইউনূস সরকারের কাছে, সেখানে মোহাম্মদ ইউনূসের সরকার জানাচ্ছে এসব বাংলাদেশের অন্তর্বর্তী ব্যাপার, এসব নিয়ে ভারতের মাথা ঘামানোর দরকার নেই। মানে কি বলবেন, এরা কি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ভুলে গেল বা টিকা খানকে ভুলে গেছে নাকি? বাংলাদেশের ভূ রাজনীতি কি, এটা তো ডক্টর ইউনূস জানেন। বাংলাদেশের ভূ রাজনীতির অবস্থানটা হচ্ছে পুরোই ভারত মহাসাগর, মানে ভারতের পেটের মধ্যে। তো পেট গড়বড় করবে, মাথা ঘামাবে না? পেট গড়বড় হলে মানুষ কি করে? মাথাটা ঘামায়। ডক্টর ইউনূসের জানা উচিত এগুলো। ও সবচেয়ে খারাপ লাগছে এইটা, ডক্টর ইউনূসের এই বয়স, এটা আগে কিন্তু সতর্ক করেছিলাম আমরা, দেখো R+ নিউজে বারবার বিভিন্নভাবে আমরা সতর্ক করেছিলাম যে ডক্টর ইউনূস আপনি যে নোবেল পুরস্কারটা পেলেন, নোবেলকে তো আমরা সম্মান দিই, কারণ আমাদের এই বঙ্গ থেকে নোবেল পেয়েছে, এবং যখন অবিভক্ত বাংলা ছিল, মৌলিক আবিষ্কারের জন্য ডক্টর ইউনূস সত্যেন বসুর উপর তিনি গেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে। সত্যেন বসু ঢাকার লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে কারা করে হেলমেট বাইনি, সেখানে কে বলছে যে এই চাই, ইসলামিক বিপ্লব চাই, এটা বাংলাদেশের মাটিতে হজম হবে? পেট গড়বড় করছে, মাথা ঘাটা ঘামাতেই হবে, সেটাই হচ্ছে। এবং গোটা বিশ্ব এটাকে নিয়ে চিন্তা করছে। এবং সবার আগে বলবো, বাংলাদেশের বিচার বিভাগের উপর যে ঘটনা ঘটেছে, প্রধান বিচারপতির সাথে যা হয়েছে, এগুলো ইতিহাস হয়ে থাকলো। তুমি একটা বিচার ব্যবস্থায় তোমার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সাংবিধানিক বা কোনো কিছু জায়গায় তোমার হতো, তোমাকে তো নির্বাচনে পার্টিসিপেট করতে হবে, এর দায়িত্ব বিএনপি ওঠাতে পারবে না। নির্বাচন হলে বিএনপির জনপ্রিয়তা আছে, অনেকেই চেয়েছেন, সত্যি বিএনপির উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা, সে তো একটা দেশে দল নয়, সবটা জামাত ইসলামী করছে, ওরকম ওই সব ফকরাবাজি করে তো লাভ নেই। মানুষকে এরকমভাবে ধমকানো, চমকানো, রাস্তা ধরে ভীতি সন্ত্রাস প্রদর্শন। এবং ইসকন, দেখো তোমার এটা বলতে পারি, ইসকন অনেক রয়েছেন যারা হিন্দু ধর্ম ঠিকমতো প্র্যাকটিসিং হিন্দু যাদের বলা হয়, অনেক প্র্যাকটিসিং হিন্দু, অর্থাৎ নন প্র্যাকটিসিং হিন্দু ইসকনে যান, তো ওই পরিবেশটা ভালো লাগে।
একটা লোক যাকে দেখে মনে হয় না মশা মারতে পারে, সে জীবনে কাউকে ধরে ঠাটিয়ে এক কিছু মেরেছে কোনোদিন মনে হয় না, সে তাকে বলছে নাকি সে এরকম ইয়ে করেছে, রাষ্ট্রদ্রোহিতা। এটা একদম হাতের বাইরে চলে যাবার আগে, আজকে সেটাই বলতে চাইছে, হাতের বাইরে চলে যাবার আগে ডোনাল্ড ট্রাম্প মহাশয়ের যে টুইট, ওটাকে গুরুত্বের সাথে ভাবা উচিত। ওই হেসে উড়িয়ে দিলে হবে না। ডোনাল্ড ট্রাম্প যে সে ব্যক্তি নয়, সুতরাং তার এবং আগামী পরিস্থিতিতে হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারকে চরম অগ্নি পরীক্ষা এখন দিতে হবে। এবং নিষিদ্ধ নলে যারা এই সেন্টারগুলোতে গিয়ে খুলিয়ে নামিয়ে দিচ্ছে, এই সমস্ত ফাজিল কোথাকার কিছু কিছু মানে যারা রয়েছে, তাদের কিন্তু কড়া প্রশাসনিক দাওয়াই দরকার। এইটা না হলে কিন্তু জামুক পুড়িয়ে ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। আর নতুন করে যদি তারা পোড়াতে না হয়, এই বিষয়টা সতর্ক থাকা উচিত, সুচারু। এর বেশি আর কি বলতে পারি বলো? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কয়েকদিন আগে ঘুরে গেছে, তারা 4 দিনের বাংলাদেশ সফরে এসেছিল। দূতাবাসে তারা যে ড্রপ করে গেছে, সেখানে বলেছে বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানে এই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলতে তারা কি বলতে চাইলেন? দেশটা কি থাকবে তো? এইটা মারাত্মক। দেখো, একটা কথা হচ্ছে, সবাই জানি যে কট্টরপন্থী রাজনীতি বা জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে সবসময় একটা মানুষের নৈতিক অধিকার থাকে, সোচ্চারে সে বলবে। এবং এটা বলতে গিয়ে বাংলাদেশে বারবারই বলবো, সে 1952 সালের ইতিহাস, 47-এর পরবর্তী ইতিহাস, বাংলাদেশে এত ঐতিহাসিক চরিত্র এবং রাজনৈতিক চরিত্র আছে না, নাম বলে শেষ করা যাবে না। নাম বলে তোমার সাথে প্রচুর আলোচনা, কত নাম উঠে এসেছে। সিরাজুল ইসলাম যেরকম একজন ছিলেন, এরা একটা সমাজতান্ত্রিক ভাবনা তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে হচ্ছে একদম একটা সত্যিকারের বাঙালি বাংলাদেশি। এই বাংলাদেশি বিষয়টা জিয়াউর রহমানের থেকে এসেছে। অত্যন্ত ব্রাইট একজন সেনা অফিসার, তিনি বাঙালি জাতির গর্ব। এবার সেই তার প্রতিষ্ঠিত বিএনপি পার্টির কোনো হুজুর এসে বিএনপিকে চালায়, কোনো মাতব্বর এসে মানে তারা ইয়ে করে, এবং তারা মানে তাদের একটা দায় নেই। এবং এইটাই তো গণতন্ত্র, একটা গণতন্ত্রী তুমি দেশ। আচ্ছা, 52-এর মুক্তি, তুমি তো 71-এর মুক্তিযুদ্ধ, তো এটা সারা পৃথিবীর স্বীকৃতি দিয়ে দিয়েছে। যারা সেই সময় পাকিস্তান বা আমেরিকা বাজিয়েছিল, এগুলো ইতিহাসের অতীত পর্যায়ে। সেটা দাস ইয়েদের সমর্থন, বিরোধিতা ডেমোক্র্যাটরা এক সময় করেছিল, সংসদ মানে বিরাট হয়েছে রিপাবলিকানদের। অনেকে রিপাবলিকানদের ভাবে হচ্ছে খুব রিগ্রেসিভ তারা, কিন্তু তারা যুদ্ধবাজ নয়। সুচারু একটুখানি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন রিট পিটিশন খারিজ হয়ে গেল বাংলাদেশ হাইকোর্টে। শেষ পর্যন্ত কি মনে হয় বিশ্বব্যাপী চাপ এবং ক্ষোভের মুখে পিছু হটল? রিট পিটিশন খারিজ হয়েছে, এটা একটা ব্যক্তি, কোনো একজন লয়ার সেটা করেছিলেন। বাংলাদেশ সরকার খুব চালাকি করেছে, যাতে করে একটা প্রাইভেট বিল আনে, প্রাইভেট লিটিগেশন হয়, রিট পিটিশন হয়, এবং কোর্টের উপর যাতে বলা হয় কোর্ট নিষিদ্ধ করেছে বা ইত্যাদি। কোর্ট খুব চালাকি, সরকারের চালাকিটা ধরে ফেলেছে। ওরা বলে দিয়েছে যে আমরা এর মধ্যে নেই, সরকার যা করবে করবে, অর্থাৎ সরকারের ঘাড়ে তারা বল ছেড়ে দিয়েছে। এখন এরপরে সরকারের পক্ষে নিষিদ্ধ করা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়ে দাঁড়াবে, কেন এক তো আন্তর্জাতিক চাপ আছে, কিন্তু এখন কোর্ট মান্যতা দিতে চাইনি। এখন নিজে থেকে নিষিদ্ধ করাটা, পরে হয়তো বলতো যে কোর্ট করেছে আমরা কি করব, আমাদের কোর্ট স্বাধীন, এখন সেইটা বলার সুযোগ নেই। তার ফলে বোঝাই যাচ্ছে যে সরকার সহজে এবারে ইসকনকে নিষিদ্ধ করবে না। 82টা দেশে ইসকনের সেন্টার আছে, বাংলাদেশে 19খানা সেন্টার আছে। ইসকনের বিরুদ্ধে লড়াই করা, ওটা তো বুঝতেই পারছে। আর মাসখানেকের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আসছে, তার যে ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড একজন ইসকন সদস্য। ইসকন সদস্য বহু জায়গায় নানানভাবে রয়েছেন, আমেরিকাতে এবং অন্য দেশেও তারা সুপ্রতিষ্ঠিত। ইসকনের বিরুদ্ধে লড়াই করাটা খুব বেমানান জায়গায় যাচ্ছে। তারা যদি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিরুদ্ধে ব্যান করতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু ওরা ইসকনের বিরুদ্ধে গিয়ে ভুল পদক্ষেপ নিতে চাইছে। আমার ধারণা ভারত সরকারের এক্ষুনি উচিত ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ দে প্রভুপাদকে একটা জাতির পদ্মবিভূষণ বা ভারতরত্ন দেওয়া দরকার।
তাহলে বুঝিয়ে দেবে যে ইসকনকে ভারত কতটা মান্যতা দেয়। এগুলো সব ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, তার মাধ্যমে বাংলাদেশের উপর চাপ একটা আসতে পারে। তবে এই মুহূর্তে সে দেশের জুডিশিয়ারি রিট পিটিশন গ্রহণ না করায় আমি বলবো যে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা জুডিশিয়ারির মাধ্যম দিয়ে ইসকনকে ব্যান করার প্রচেষ্টা, সেটা সফল হলো না। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য রাজাগোপাল বাবু কথা বলছিলাম বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। চলে যাব আবারও নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুচিত চট্টোপাধ্যায়। সুচারু, যেমনটা বলছিলে, দেখো এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নেই। তার উপর দেখতে হবে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে জামিনের আবেদন আজকে আবার একটি নিম্ন আদালতে হতে চলেছে, সেই আবেদন আদতে তারা করতে পারবেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে, এবং আইনজীবীরা যেভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন, কারণ সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবীর মৃত্যু হয়েছে, ফলে এখনও পর্যন্ত তারা কোর্ট বয়কটের পথেই রয়েছেন। ফলে এক্ষেত্রে তারা আদালতে হাজির হবেন কিনা এবং আদালতে হাজির হয়ে তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আবেদন করবেন কিনা। এর আগে দেখা গিয়েছিল 51 জন আইনজীবীকে সওয়াল করতে, যে কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ এই সন্ন্যাসী করেননি। তিনি শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ এবং সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের উপর যে আঘাত আসছিল সেই আঘাতের কারণে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছিলেন। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে ধারা দেওয়া হয়েছে জামিন অযোগ্য, সেগুলো বোধহয় ঠিক নয়। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আগেই নিম্ন আদালতে, মহানগরের একটি আদালতে আবেদন করা হয়েছিল, কিন্তু সেখানে সমস্ত কিছু শোনার পর বিচারক জানিয়ে দেন যে আপাতত কারাগারেই নিক্ষেপ থাকতে হচ্ছে তাকে, এবং তারপরেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়। যদিও কারাগারে যাওয়ার সময় তিনি বলেছিলেন শান্তিপূর্ণ সহাবস্থান রাখুন, ভেঙে পড়বেন না, আন্দোলন চালিয়ে যান। কিন্তু কোথাও না কোথাও ইউনূস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের একটা ক্ষোভ সেটা বেড়েই চলেছে। সেই ক্ষোভের একটাই কারণ, সেটা হচ্ছে কেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গড়াদে রাখা হবে, কেন কারাগারের বাইরে থেকে আনা হবে না, কেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা রয়েছে সেটাকে তুলে নেওয়া হবে না। এই প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকেও রাজশাহী, সিলেট, রংপুর, কিশোরপুর, চট্টগ্রাম সহ 13টা 14টা যে সাব ডিভিশন রয়েছে প্রত্যেকটাতেই বিক্ষোভ চলছে। এবং আজকেও কিন্তু খুব ক্ষীণ সম্ভাবনা, কারণ সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়, ফলে খুব ক্ষীণ সম্ভাবনা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোর্টে তুলে নিম্ন আদালতে একবার জামিনের আবেদন আরও একবার করা, এবং সেটা শোনার পর আদতে কি বলা হয় সেটাও দেখার। কিন্তু এই মুহূর্তে একটাই আশ্বস্তকর বিষয় সংখ্যালঘু হিন্দুদের কাছে, সেটা হচ্ছে ইসকনকে নিষিদ্ধ নয় জানিয়ে দিল সে দেশের হাইকোর্ট। একদমই তাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবা যেন সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, ঠিক যেভাবে তাকে যে প্রক্রিয়াতে তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে আদালতে, চট্টগ্রাম আদালতে প্রডিউস করা হয়েছিল, মনে হচ্ছিল দেখে শুনে যে এর এত কঠোর নিরাপত্তা সাধারণত কোনো সন্ত্রাসবাদী বা কোনো দাগি জঙ্গিকে দেওয়া হয়, এইরকম কঠোর নিরাপত্তা সেদিনকে প্রেজেন্ট করা হয়েছিল। এবং তার পক্ষে সেদিন 51 জন আইনজীবী সওয়াল করেছিলেন যে তিনি রাষ্ট্রদ্রোহে কোনো রকম ভাবে অভিযুক্ত নন। বাংলাদেশের জাতীয় পতাকার পাশে একটি গেরুয়া পতাকা তিনি লাগিয়েছিলেন এবং এটিকেই তারা রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট, এবং শুধু তাই নয়, এরপরে তার যে সংগঠন সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। ইতিমধ্যেই কিন্তু আজকে বাংলাদেশ আদালত, বাংলাদেশ হাইকোর্ট জানিয়ে দিল কোনো রকমভাবে ইসকনকে এইভাবে নিষিদ্ধ করা যায় না। রেট পিটিশন খারিজ, আদালতের তরফে জানানো হলো ইসকন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার, এমনটাই জানিয়ে দেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার RK শ্রীবাস্তব। শ্রীবাস্তব, যেভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সরকার এবং আজকে বাংলাদেশের হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রেট পিটিশন খারিজ, ইসকনকে নিষিদ্ধ নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বাংলাদেশ সরকারের মুখ পড়ল না হাইকোর্টে? না, এটা একদম নয়, এটা এদের স্ট্র্যাটেজি আছে। এটা বাংলাদেশ গভর্নমেন্টের যেটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা ওর স্ট্র্যাটেজি আছে। আপনি জানেন এটা কি 5 আগস্টের পর ওদের সুপ্রিম কোর্টে যতগুলো ওদের জাজ ছিল ওদেরকে সরানো হয়েছে। ওরা নিজের জাজ যারা টোটালি ইসলামিক, ফান্ডামেন্টালি ইসলামিক থট প্রসেস দিয়ে ওরা যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। না ওই জাজ আজকে যদি আপনি বলেন কি ইসকন একটা নিষিদ্ধ অর্গানাইজেশন নয়,
তার মানে হলো না কি ওরা রিফ্লেক্ট করছে। ওরা দেখে নিল যে পশ্চিম বাংলায় নয়, পুরো ইন্ডিয়াতে, পুরো ভারতে, তারপরে আমেরিকায়, তারপর আপনার ইংল্যান্ডে যেভাবে ইসকনের প্রতিবন্ধ নিয়ে যায়, ওদের মহারাজকে নিয়ে যেভাবে রিয়াকশনটা হয়েছে, মোহাম্মদ ইউনূস জানেন যে ওনার দিনটা বহুত কম রয়ে গেছে। তাই জন্য জানেন আজকে ওনার, আপনি জানেন সুপ্রিম কোর্টে ওদের কে গেছে, অ্যাপেলেট কোর্ট যেটা ওরা বলি, ওর মধ্যে গেছে ওদের আইজিপি। তার মানে উইথাউট দ্য গভর্নমেন্ট স্যাংশন, বিনা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের স্যাংশন না পেয়ে ওরা কি করে এটা আপনার এরকম একটা রিট পিটিশন দেবে, আবার কি করে ওরা আমাদের মহারাজকে ওরা জেলে পাঠাবে। আমি বলে দিই, এই মহারাজ যে আমাদের গেছেন উনি তো কৃষ্ণ অনুযায়ী, বারবার আমরা বলছি, উনি তো আমাদের কৃষ্ণ জন্ম হয়েছিল আপনার মধ্যে। আজ উনি যে 3 দিন ধরে আমাদের যে কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে, এবং তিনি যেমনটা জানালেন যে বাংলাদেশ হাইকোর্ট যেমনটা জানিয়ে দিয়েছে রিট পিটিশন খারিজ করে, এটা কিন্তু বাংলাদেশ সরকারের মোটেই বুক করে নেই, বরং এটা একটা স্ট্র্যাটেজি, এবং এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আদালত জানিয়ে দিল, সিদ্ধান্ত নেবে ইসকনকে নিষিদ্ধ করা হবে কিনা। পুরো সিদ্ধান্ত ভার জানিয়ে দিল বাংলাদেশ সরকারের ওপর। বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মাহবুব বিচারপতি দেবাশিস রায়চৌধুরী বেঞ্চ আজকে মন্তব্য করেন, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেটা ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জানান সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। রিট পিটিশন খারিজ। সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এই মর্মে আবেদন জানিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্টে। একই সঙ্গে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও জানিয়েছিলেন মনিরুজ্জামান। সবটাই খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। আজকে আরো একটি শুনানি রয়েছে, এবং আজকের এই শুনানিতেও 9 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে সওয়াল করবেন আদালতে। আগে 51 জন সওয়াল করেছিলেন। আমরা আবারও যোগাযোগ করেছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে। শ্রীবাস্তবজি, আপনি যেমনটা বলছিলেন যে এটা বাংলাদেশ সরকারের একটা স্ট্যান্ড এবং এটা একটা স্ট্র্যাটেজি এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, শ্রীবাস্তবজি। নিষিদ্ধ নয় ইসকন, রিট পিটিশন খারিজ বাংলাদেশ হাইকোর্টে। আদালতের তরফে জানানো হয় ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার। এবং আজকে পরিষ্কার জানিয়ে দিল, এবং এর ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার হয়তো দাঁড়িয়ে কোথাও পিছু হটলো। আজকে ফের আদালতে প্রডিউস করা আছে এবং আরও একবার আবেদন জানানো হবে যাতে তাকে জামিন দেওয়া হয়, তিনি যাতে বেল পান। তবে তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আজকে তিনি বেল পান কিনা সেটা যেমন দেখা, তার পাশাপাশি জানি রাখি আজকে আরও একজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তিনি স্বরূপ দাস মহারাজ, তাকেও আজকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামে হাটহাজারের গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ এই স্বরূপ দাস, তাকেও গ্রেপ্তার করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবং বিভিন্ন শুধু যে ইসকনকে নিষিদ্ধকরণের দাবি জানিয়েছিলেন মনিরুজ্জামান সুপ্রিম কোর্টের আইনজীবী, তাই কিন্তু নয়। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরজিও জানান চট্টগ্রামে এবং রংপুরে জরুরি অবস্থাও যাতে অবিলম্বে জারি করে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আমাদের সঙ্গে রয়েছেন আবারও মিস্টার আর কে শ্রীবাস্তব। শ্রীবাস্তবজি, আপনি যেটা বলছিলেন যে এটা বাংলাদেশের একটা স্ট্র্যাটেজি। অ্যাবসলিউটলি, নমস্কার। এটা বিলকুল স্ট্র্যাটেজি, এটা ফাসাড, এটা আমরা বলি ফাসাড, এটা মুখোশ, এটা মানুষকে দেখাবার জন্য এরকম করছেন ওরা। যেরকম আমাদের স্বামীজির অ্যারেস্টের আগেনস্টে যেরকম আমাদের প্রতিবাদ গড়ে উঠেছে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পুরো দেশে, আমাদের পুরো ইংল্যান্ডে, আমেরিকা, যেরকম ফ্রান্সে যেরকম এরা পেয়েছে,
ওর মধ্যে তো আপনি বুঝতে পারছেন যে ওরা আর এই যে করেছেন ওরা এইটা আর পার পাবেন না। তাই জন্য আজকে ওনার আইজিপি ওখানে গেছিল, এই ইন্ট্রিম সরকারের আইজিপি আজকে কোর্টে গেছে দাঁড়িয়েছিলেন। এটা উইথাউট দ্য গভর্নমেন্ট স্যাংশন এরকম কোন জিনিস কোনোদিন হতে পারে না। কে বলেছিল অ্যারেস্ট করতে আপনাদের স্বামীজিকে? কে দিয়েছে ওনাকে এই ধারা যেটা আপনাদের দেশদ্রোহের সিডেশন চার্জে যেটা লাগানো হয়েছে? এটা উইথাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইট ইজ নট পসিবল। তো এটা মুখোশটা উনি শুধু ছেড়ে গেছে, এটা ওনাদের ওয়ান স্টেজ। আমরা কোনো দিন এটা এখন শান্ত বসবো না। যারা আছেন যারা মাইনরিটির উপরে যে বাংলাদেশে যেটা হচ্ছে ওটা প্রতিবাদ চলবে, আর আরো সঘন হয়ে ঘন হয় চলবে। আর তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানে যে ওদের ডেজ আর নাম্বার্ড। আমরা বলে দিচ্ছি আপনাকে, আমাদের ধর্মে যেটা বিষয় আছে, কৃষ্ণ যখন জেলে ছিলেন তখনই এটা অত বড় শক্ত হয়ে উঠেছিল জানেন। আর আজকে আমাদের মহারাজ আমাদের স্বামীজি যিনি 3 দিন ধরে জেলে আছেন, ওনার জেল থেকে যে মেসেজটা যাচ্ছে ওখানে মাইনরিটি এখন পুরো এক হয়ে গেছে। আর ওরা যে আন্দোলন করবে এই আন্দোলনটা আপনারা জানেন এই ইন্টারিম সরকারকে বাংলাদেশ থেকে বের করে দেবে আর ওরা বঙ্গোপসাগরে যাবে। এটা আমি বলছি। বিওয়্যার অফ দিস মুখোশ, বিওয়্যার অফ দিস ফসাড। এটা কোনো ওদের সিনসিয়ার অ্যাক্টিভিটিস নয়, এরা ইনসিনসিয়ার। ওদের কোনো কথা ঠিক নেই, ওদের কোনো প্রিন্সিপাল নেই। ওরা এখন মৌলবাদী যারা আছে 2-4% লোক, ওরা এটা বাংলাদেশকে ক্যাপচার করতে চায়। ওরা ক্যাপচার করতে চায় আর্মির সঙ্গে, ওরা ক্যাপচার চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাক্টিভ সাপোর্ট সঙ্গে। এটা কোনোদিন সম্ভব হবে না বাংলাদেশে। যতদিন আমাদের ভাই বোনরা ওখানে আমাদের সঙ্গে যতদিন আমাদের রিলেশন আছে এটা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে আনতে কোনো পুলিশ বা কোনো সেনাবাহিনীকে দেখা যাচ্ছে না। বাংলাদেশে একের পর এক ইসকন বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। উত্তাল গোটা বাংলাদেশ। কতটা আতঙ্কে রয়েছেন তারা? কেনই বা ইউনূস সরকারকে তারা এতটা পছন্দ করছেন? বাংলাদেশে পরিস্থিতি নিয়ে কি বলছেন ওপার বাংলা থেকে আসা সাধারণ মানুষ, শোনাবো আপনাদের। বাংলাদেশের পরিস্থিতি তো ভিসা দিচ্ছে না, এখন তো আসা যাওয়া করতে পারতেছে না। আমি মেডিকেল ভিসা আসছি, ঠিক আছে, মেডিকেল ভিসা। আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বাংলাদেশের মধ্যে। আতঙ্কে তো থাকা হয় না আর কি, মোটামুটি চলতেছে তো ভালোই। এখন ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই যে অভিযোগগুলো উঠছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর কিন্তু আমি বাংলাদেশ থেকে আসছি অনেকদিন হয়, বুঝছেন। দেখেন কোন দেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, যে অভিযোগ ওঠে, তারা তো সংখ্যায় অনেকটা কম হয়, তো সেক্ষেত্রে কি বলবেন? সবাই তো আপনার মিলেমিশে চলাফেরাটাই করা উচিত, ঠিক না? এর মধ্যে যদি এরকম কিছু হয় তাহলে তো সরকারি চেষ্টা করে দেখবো কিরকম চলাফেরা করা যায় বা ভালোভাবে চলাফেরা করতে পারে। এরকম হ্যাঁ আছে, ভালো তো ভালো করছে। এখন যে আছে এর মধ্যে চলতেছে করতেছে দেশে। আমাদের নির্বাচিত সরকার হলে পরে গিয়ে দেশে মানে স্থিতিশীল হবে আর কি। হ্যাঁ আছে, ভালো। সবই তো আপনার আছে, ঠিক না? চলতেছে তো, ঠিক আছে না? বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে, ভালোই। কিন্তু একটু যেহেতু একটা সরকারের পতন আর একটা সরকারের আসছে, সেহেতু একটু প্রবলেম হবে, যেহেতু বিগত সরকার যারা ছিল তারা তো আশেপাশে থাকে, তাই না? তো সে কারণে তো একটু প্রবলেম ক্রিয়েট করবেই তারা। এই প্রবলেমটা আছে। আর কিছু সিন্ডিকেট তো থাকেই, যার কারণে দ্রব্যমূল্যের দামটা একটু বেড়ে যায় মাঝে মাঝে। আসলে মনিটরিং করলে ওটা ঠিক হয়ে যাবে। ইউনূস সরকার ডেফিনেটলি ভালো, সে চেষ্টা চালাচ্ছে। কারণ এত বছরের একটা জমানো বিষয়, সেটাকে চেঞ্জ আনতে তো কিছুটা সময় লাগবে। ডেফিনেটলি সে ভালো। এই সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। না, এটা আসলে ঠিক না। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে না। হ্যাঁ, আমিও সংখ্যালঘু, আমিও একজন খ্রিস্টান,
সে ওরকম অত্যাচার আমি দেখছি না। আমার ইসকনকে নিষিদ্ধ করার অভিযোগ এটা আসলে ইনভেস্টিগেশনের দরকার। হ্যাঁ, আমার কতটা অভিযোগ উঠছে, অভিযোগ তো অনেকেই উঠছে, তাই না? এখন আমার প্রপার ইনভেস্টিগেশন না হলে আমি তো সেই প্রপার জায়গাটায় যেতে পারি না। খাস করে আমি বলে দিতে পারি না যে আমার সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক আছে? তো আমি এটা ইয়ে করি আর কি, যে প্রপার ইনভেস্টিগেশনে সবকিছু সম্ভব। টিসা বন্ধ, ব্যবসা বাণিজ্য সব, হোটেল সব বন্ধ, এই আর কি। মানে ব্যবসা বাণিজ্যের খুবই খুবই আপনার ওখানে কি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে? সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে ঢাকায়। ওখানে কেমন, মানে সবসময় কি রকম পরিস্থিতি? খুবই আতঙ্কে। দেখেন না, ফেসবুক খুললে তো দেখবেন দোকানপাট ভাঙচুর হচ্ছে, সব ভাঙচুর হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, সবকিছু ভাঙচুর হচ্ছে। দোকানে এই যে বাংলাদেশের ভিসা দিচ্ছে না, মানুষ আসতে পারছে না, ব্যবসায় কতটা এফেক্ট করেছে? व्यवसाय तो बहुत खराब कर दिया है, लेकिन मोदी को यही बोलना है कि उसको यहाँ क्यों रखे शेख हसीना को। जब बोलता है वो कि यहाँ दूसरा मुसलमान इंडिया में नहीं रहेगा तो फिर उसको क्यों रख करके उसको भगाओ यहाँ से। नहीं आ रहा वो यहाँ, इसलिए तो नहीं आ रहा। जो शेख हसीना यहाँ है बांग्लादेश, जो मोदी जो बोल रहा है उसको शेख हसीना मोदी को, उनको वीजा नहीं दे रहा यहाँ का। तो আমাদের দেশ অনেক ভালো আছে, অনেক ভালো নেই, यहाँ से उसको भगाओ, शेख हसीना को यहाँ से भगाओ, यहाँ से भगा दो। বাংলাদেশের পরিস্থিতি তো এখন দেখতেছি আমাদেরকে, মানে পূর্ববর্তী সরকারকে যে ফ্যাসিস্ট বলা হইতেছিল, এখন দেখতেছি যে ফ্যাসিজম শুরু হয়েছে 5 তারিখের পর। আপনি ধর্ম পালন করতে পারতেছেন না, আপনি রাজনীতি পালন করতে পারতেছেন না, মানে ডেমোক্রেসির কোনো সুযোগই নাই। আপনি একটা অবৈধ সরকার এসে দখল করে রাখছে, তারা কবে নির্বাচন দিবে এটা কোনো সুযোগ নাই। মানে তারা প্রকাশই করতেছে না যে তারা নির্বাচন কবে দিবে। অবশ্যই তো আতঙ্কের মধ্যে, যে এক গণতন্ত্রে আপনি একটা দলকে সমর্থন করলে তারা ব্যান করতেছে, তারা মানে মিথ্যা মামলা দিতেছে, গ্রেপ্তার করতেছে, বাসায় আপনার পুলিশ যাচ্ছে, তো এটা তো আতঙ্কের বেশি। এখন সংখ্যালঘু যখন তার মানে প্রত্যেকটা ধর্মই একটা মানে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার স্টেটে বিভিন্ন মতাবলম্বী থাকবে, তারা যখন তাদের রাইটস নিয়ে কথা বলবে আমি তাদেরকে কেন পিটাবো? তারা যখন তাদের রাইটস নিয়ে কথা বলবে আমি তাদের নেতাকে কেন গ্রেফতার করব? এটা তো গ্রেফতার করার কোনো সুযোগ নাই। তারা 8 দফা দাবি দিছে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। আপনি নিরাপত্তা নিশ্চিত করেন, নিরাপত্তা নিশ্চিত না করে সে দাবি করছে দেখা যায় তাকে গ্রেফতার করবেন, এটা আপনি কোন আইনে পাইলেন? ইসকনের ব্যাপারটা আমি বলি যে চিন্ময় প্রভুকে যে গ্রেফতার করলো তার বিরুদ্ধে আনা হয়েছে কি রাষ্ট্রদ্রোহ অভিযোগ। রাষ্ট্রদ্রোহ অভিযোগ পুলিশ আগে তদন্ত করবে, তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে তাকে গ্রেফতার করবে, কিন্তু সত্যতা পাওয়ার আগেই তাকে কেন গ্রেফতার করা হলো? কেমন পরিস্থিতি যে অভিযোগগুলো উঠছে, অগ্নিগর্ভ বাংলাদেশ, সবসময় সব জায়গায় গন্ডগোল চলছে, এগুলো পলিটিক্যালি মাসালা, এগুলো আমাদের জনগণের সাথে না, এগুলো পলিটিক্যালি ওদেরকে দিয়ে হ্যান্ডেল করছে, এগুলো আর কিছু না। ইউনিট সরকার কেমন? ইউনিট সরকার তো জনগণের সরকার, ইউনিট সরকার তো আর কোনো মানে পলিটিক্যাল উপদেষ্টা ওনারা, অবশ্যই ইউনিট সরকার ভালো। কিন্তু তার বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সংখ্যালঘুরা নিরাপদ নয়। না, এটা সংখ্যালঘুদেরকে জিজ্ঞাসা করেন সংখ্যালঘুরা কি নিরাপদ আছে কিনা। অভিযোগ তো দেওয়ার মতন অনেক কিছু থাকবে, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দিব, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন, কিন্তু বাস্তবতা কি আসলে বাংলাদেশে হিন্দু মুসলিম কোনো আলাদা না, ওরা সবাই এক। যেমন আমরা এখানে আসি, আমরা যেরকম আমাদেরকে ওরা আলাদা দেখে না, আমরা ওনাদেরকে আলাদা দেখি না। কি ভাই দেখেন, তাহলে এরকম আমরা সকলেই, আমরা গিয়ে দেখবেন কলকাতার চাইতে অথবা হিন্দুস্তান থেকে বাংলাদেশের হিন্দু মুসলমান বেশি ভালো আছে এখনো। কিরকম ছবি? না, এরকম কোন আজ পর্যন্ত আমরা দেখি না আজ পর্যন্ত হিন্দুদের। এগুলো পলিটিক্যালি, হ্যাঁ, আমাদের আশেপাশে বহুত হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য পরিষদ হোক এটা চাই না আমরা। ওনাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, এই জন্য হয়তো নিষিদ্ধ দাবি তুলছে। ওনারা পলিটিক্যালি আওয়ামী লীগের সাথে বেশি জড়িত হয়েছিল, এই জন্য ওনাদেরকে এইগুলো করা হচ্ছে। জনগণের সাথে থাকবে ইসকন, জনগণের সাথে থাকবে,
যে কোনো দলই জনগণের সাথে থাকবে, কোনো ধরনের অভিযোগ থাকবে না। তখন এক জায়গায় ব্যক্তিত্বটা অন্য জায়গায়। ব্যক্তি দোষ করতে পারে, ব্যক্তি অন্যায় করতে পারে, কিন্তু ধর্মের জায়গায়, ব্যক্তির জায়গায় জনগণ যেটা চায় সেটাই হবে। মানে আওয়ামী লীগ সরকারের থেকে আপনি বলছেন যে বর্তমানে আছেন তারাই ভালো? অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি ভালো। কি ভালো তাদের মধ্যে দেখলেন? আমরা ভালো দেখি নাই, তবে ওনাদের খারাপও দেখি নাই। যেটা খারাপও দেখাতে পারবেন না যে খারাপ আছে। ওনারা মাত্র বসছে, আস্তে আস্তে গুছাবে। 15 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, এখন ওনারা পালাইছে কেন? ওনারা যদি অন্যায় না করতো ওনারা পালাইছে কেন বলেন? অন্যায় যদি না করতো তাহলে পালাইতো কেন? বুক ফুলায় থাকতে পারতো যদি অন্যায় না করতো। ছবিগুলো ভাইরাল হচ্ছে যে জাতির জনক শেখ মুজিবুর, তার ছবিকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। এটা কার মানে কামাই, কার কর্মের ফল? জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলা হচ্ছে, এটা কার ফসল? এটা কার কর্মের ফসল? উনারই মেয়ের কর্মের ফসল এটা। জাতির জনক অবশ্যই, জাতির জনক যদি সম্মানিত হয়ে থাকে অবশ্যই সম্মানিত, কিন্তু তাকে অসম্মান করার একমাত্র যে কার কর্মের ফল হিসাবে করা হচ্ছে, ওনার মেয়ের কর্মের ফসল হিসাবে। ওনার বাবার তো এরকম কোনো ইয়া ছিল না। ওনার বাবা মারা গেছে আজ থেকে 15 বছর আগে।